হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আজ তোমাদের অনেকের রিকোয়েস্টের একটা ভিডিও শেয়ার করছি, সেটা হলো চার্নক হসপিটালের আমার ওটি এক্সপিরিয়েন্স। তো তোমাদের বলে রাখি, আমার ডেলিভারি হয় ডক্টর দিব্যেন্দু ব্যানার্জির আন্ডারে। আর তোমাদের আগে ছোট ছোট ব্লগ আমি শেয়ার করেছি, আমি কিন্তু ওনার কাছে আমার 32 উইক্স থেকে দেখাতে আরম্ভ করেছি। তার আগে অন্য ডক্টরের কাছে ছিলাম। তো ওনার কাছে আমি অঙ্কুরনে দেখাতাম, আর উনি আমাকে সাজেস্ট করেন চার্নক হসপিটালের কথা। তো তোমাদের অনেককেই বলেছি, যেমন আমি ভিডিওতে শেয়ারও করেছি, আমার ডেলিভারি ডেট ছিল 12/12/2025, আর আমার টাইমিং উনি দিয়ে দিয়েছিলেন 7টার সময় অ্যাডমিশনের জন্য। তো আমি সেরকমই সকালবেলা উঠে আমি, মা আরও 3জনে মিলে, তোমরা ভিডিওতে এটাও দেখেছো যে আমরা সকালবেলা রেডি হয়ে আমরা গাড়ি করে গিয়ে পৌঁছাই 7:30 নাগাদ। আর আমি আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু আগে থেকে প্ল্যানিং ছিল আমরা কেবিন নেবো, আর সেই মতো ওনাদের সাথে আমরা কথাও বলে রেখেছিলাম। কিন্তু সেই দিন আনফর্চুনেটলি গিয়ে আমরা কেবিনটা পাইনি। আমরা আশা করেছিলাম পরের দিন পেয়ে যাবো, কারণ ওনারাই আমাদের বলেছিলেন পরের দিন আশা করি ওনারা অ্যারেঞ্জ করে দিতে পারবেন। তো আমরা যখন ওনাদের কাছে সমস্ত ফর্মালিটিস পুরোপুরি করে নিই, তখন আমাদের ওনারা নিয়ে যান একটা হুইল চেয়ারে করে, মানে আমাকেই মেনলি নিয়ে যান একটা হুইল চেয়ারে করে ফার্স্ট ফ্লোরে। সেখানে ছিল আমাদের মেন যে জেনারেল গাইনি ওয়ার্ডটা, সেখানে কিন্তু আমাদের সাথে সাথে মানে নিউবর্ন মাদার্সদের সাথে সাথে অন্য গাইনি পেশেন্টরাও ছিলেন ওখানে। তো ওখানে গিয়ে আমাদের মানে আমাকে মেনলি রেডি করে দেওয়া হয়, মানে ক্লিন করে দেওয়া হয়, তারপর হাতে স্যালাইনের চ্যানেল করা হয়। ওই সব করে আমার উনি ডক্টর বলে দিয়েছিলেন 11টার সময় ওটি হবে। এবারে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমার ফুল প্রেগনেন্সিতে আমার কিন্তু 2টো না 3টে ব্লাড টেস্ট হয়। শেষের দিকে হয় সুগার টেস্ট, আর প্রথমের দিকে হয় HCG, থাইরয়েড আর নর্মাল হিমোগ্লোবিন টেস্ট। আর ওখানে গিয়ে আমার যে ব্লাড টেস্টগুলো হয় সেটা হলো থ্যালাসেমিয়া, HIV আর একটা ECG হয়েছিল। আর ওনারা ওই টাইমের মধ্যে 2বার ডপলার টেস্টও করেন। আর সেখানে আমার রেজাল্ট ঠিকঠাকই যখন এসেছিল, তখন আমাকে ওটির জন্য একদম ফুল রেডি করে দেওয়া হয়। আরেকটা জিনিস বলে রাখি, স্যালাইনের চ্যানেল করতে কার কীরকম লাগে জানি না, হয়তো এটা নার্সের হাতের ওপর ডিপেন্ড করে। আমার কিন্তু একটু লেগেছিল, মানে ফুল ওটি প্রসিডিওরে আমার ফার্স্ট ব্যথা পেয়েছিলাম এই স্যালাইনের চ্যানেল করাতে। আর যখন চ্যানেলটা দিয়ে স্যালাইনটা যখন পাস করছিল, তখন আবার ওই হাতের ওই জায়গাটা, মানে আমার মেনলি হয়েছিল বাঁ হাতে, হাতের ওই জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, তখন আরাম পেয়েছিল। কিন্তু যখন ওই স্যালাইনটা চালু হয়েছে, মানে সিরিঞ্জটা ঢোকানো হয়েছিল, তখন কিন্তু বেশ লেগেছিল আমার ওই জায়গাটাতে, আর হাতটা পুরো গরম হয়ে গিয়েছিল, একটু ব্লাড এসেছিল। তো এবার যেহেতু আমার ফুল প্রেগনেন্সিতে থ্যালাসেমিয়া আর HIV টেস্ট হয়নি, আমাদের বিয়ের আগে হয়েছিল, আর বিয়ে আমার যেহেতু 2 বছর হয়ে গেছে, তাই ওনারা বলেছিলেন এই টেস্টটার আর কোনো ভ্যালিডিটি নেই 2 বছর আগে, তো আবার নতুন করে করতে হবে। আর তোমাদের আগেই বললাম, ডক্টর আমার ওটির সময় দিয়েছিল 11টা, কিন্তু এই টেস্টটা যেহেতু আমার প্রেগনেন্সিতে মানে ফুল প্রেগনেন্সি জার্নিতে হয়নি, তাই এই টেস্টটা করে রেজাল্ট পেতে পেতে 1 ঘন্টা ডিলে হয়ে গিয়েছিল। তো আমার ওটির সময় হয়ে গিয়েছিল 12টা নাগাদ। তো আমি 1 ঘন্টা ওয়েট করছিলাম, বাড়ির লোকের সাথে কথা বলছিলাম। তখন একটা আমার মনের মধ্যে একটু অনেক রিল্যাক্স হয়েছিল। ভিডিওতে তোমরা দেখেছো আমি রীতিমতো হাসতে হাসতেই ওটি থিয়েটার মানে অপারেশন থিয়েটারে ঢুকছি। তোমরা দেখে হয়তো অনেকেই ভেবেছিলে যে কি করে এত রেডি হয়ে এরকমভাবে ঢোকা যায়। মনের মধ্যে তো ভয় নিশ্চয়ই কাজ করছিল, কিন্তু আরেকটা দিকেও আমার ডাক্তারবাবুর প্রতি অশেষ আস্থা ছিল। আমি জানতাম ওনার হাতে, আমি এত ভিডিও দেখেছিলাম, আর আমার বিশ্বাস ছিল ওনার হাতে যদি ওটি হয় আমার, তাহলে আমি খুব তাড়াতাড়ি রিকভারিও করবো। তো 12টার সময় আমাকে জেনারেল ওয়ার্ডের নার্সরা গিয়ে স্ট্রেচারে করে আমাকে ওটি থিয়েটারে নিয়ে, মানে অপারেশনে ওখানে সামনে নিয়ে যায়। আর তোমাদের অপারেশনের ওখানে আমি তোমাদের একটু ডিসক্রিপশন দিয়ে দিই, ওখানে 2জন করে অ্যালাউ করে বাড়ির লোককে, হাজব্যান্ড আর তার সাথে কেউ একজন বাড়ির লোক ওখানে প্রেজেন্ট থাকতে হবে যখন তোমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। তো আর ওটির সামনেটায় না একটা বড় দরজা, মানে যেরকম হয় অ্যাকচুয়ালি তোমরা দেখে থাকো ওটি বড় দরজা, আমাকে একদম সামনেই ঢুকিয়ে, যে নার্স এতক্ষণ ধরে আমার সাথে ছিল সেই নার্সরা চলে এসেছিল। তারপর আমার ওটির নার্সরা তখন থেকে আমার সাথে ছিল সেই মুহূর্ত থেকে। এবারে ওখানে আমি প্রায় 20 মিনিট শুয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ওই দরজাটা দিয়ে ক্রস করে, মেন দরজাটা দিয়ে ক্রস করে পরের দরজাটাই হয়তো ওটিতে, কিন্তু আমার ধারণা ভুল ছিল, আমি যেটা ভেবেছিলাম সেটা ভুল ছিল। ওখান থেকে আমাকে যখন আবার নিয়ে যায় 20 মিনিট পর, সেটা একটা বিশাল করিডোরের মতো, মানে বিশাল বড় করিডোর। ওখান দিয়ে যাচ্ছি তো যাচ্ছি, তারপর ওরা আরেকটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়, সেখানে এই পাশে আরেকটা ওটি চলছে, কারোর বোন রিলেটেড কিছু একটা সমস্যা, মানে ওটি চলছিল। তারপর সেইখানের ভেতর দিয়ে ঢোকানো হয়, সেখানে ছিল ডেলিভারি হচ্ছিল আরেকজনের। তো ডাক্তারবাবুরা সব ছোটাছুটি করছিলেন, আমি বুঝতে পারছিলাম এদিকে আরেকটা ওটি চলছে। তারপরে
কারোর একজনের বেবি হয়েছে, তাকে র্যাপ করে নিয়ে গিয়ে তার ফ্যামিলির কাছে দেখানো হচ্ছিল, সেটাও আমি শুয়ে শুয়ে দেখছিলাম। আর তারপর ওনাকে ওটি হয়ে যাওয়ার পর ওনাকে যখন নিয়ে গেল, তখন আমি দেখলাম যে যার ওটি হয়ে গেছে, যাকে নিয়ে যাচ্ছে, তিনি রীতিমতো চোখ খুলে একদম সজ্ঞানে বেরোচ্ছেন। ওনাকে দেখেও আমার মনের মধ্যে অনেকটা একটা বিশ্বাস, একটা মানে সাহস এসে গেছিলো। তো ওনার ওটি হয়ে যাওয়ার পর আমাকে ওটি থিয়েটারটা ক্লিন টিন করে আমাকে নিয়ে যাওয়া হয়। তারপর এবারে মেন প্রসিডিওর শুরু হলো। তখন যখন ওটির মধ্যে ঢুকছিলাম, আমি তো চারিপাশটা দেখছিলাম যে বড় বড় আলো, যেরকম শুনে গিয়েছি ভিডিওতে যে প্রচণ্ড নাকি মানে অপারেশন থিয়েটার ঠান্ডা হয়, কিন্তু আমার অতটা ঠান্ডা লাগেনি। আমি জানি না, আমার আলাদা লেগেছে হয়তো। কিন্তু ওই চারিপাশে আওয়াজ হচ্ছিল বিপ বিপ করে, ওইগুলো সেম ছিল। আর একদম যেখানে আমার বেডে শোয়ানো হলো সেখানটায় একটা ছোট্ট সরু মতন বেড, হাত দুটোকে দুপাশে মানে সরু মতন জায়গা ছিল, হাত দুটোকে ওখানে রাখা হলো। আর তারপরে যে অ্যানাস্থেসিস্ট ছিলেন আমার মনে আছে নামটা, আর ঘোষ বলে, আমি পুরো নামটা জানি না, ওখানে লেখা ছিল, আমি শুয়ে শুয়ে দেখেছি। তো উনি খুবই ফ্রেন্ডলি ছিলেন, এক মানুষ, আমার খুবই মানে ভালো লেগেছে। তো উনি আমাকে বলছিলেন যে তোর যদি কি হবে তুই বল, একটা ছোট্ট সূচের মতো, আরে না একদমই এটা পিঁপড়ে কামড়ানোর মতো ফুটবে, তাহলেই তুই এটা দুষ্টু বাচ্চা পাবি, তুই কি দুষ্টু বাচ্চা চাস? আমি কিছু বলতে পারছিলাম, আমাকে উনি বলছিলেন যে তুই বল তুই কি বাচ্চা চাস। আমি বলছি আমি কিছু বলতে পারছি না, আমার সুস্থ বাচ্চা হলেই হবে। তো উনি বলছিলেন যদি ছেলে হয় তাহলে 3 বছর পর মেয়ে হবে, আর যদি মেয়ে হয় তাহলে 3 বছর পর ছেলে হবে। তো এইসব করতে করতেই দুজন যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন ওনার সাথে, তো ওরা আমাকে এরমভাবে সামনেটা বসিয়ে একটা বালিশ কুশনের মতো এই সামনেটা একটু চেপে ধরে এইভাবে দুটো কাঁধ ধরেছিল আমায়। তো ধরে আমাকে অ্যানাস্থেশিয়ার যে ইঞ্জেকশনটা পুশ করা হয়, আমার যখন ইঞ্জেকশন পুশ করেছে, বিশ্বাস করবে না আমি একটুও বুঝিনি। মানে একটা তো আমি অনেকে শুনেছি পিঁপড়ে কামড়ানোর মতো একটু হলেও লাগে, আমার একটুও লাগেনি। মানে ওটা পুরো পেনলেস ছিল, যে কখন যে ফোটানো হলো ইঞ্জেকশন বোঝা গেল না। কিন্তু যখন অ্যানাস্থেশিয়াটা মানে যখন হচ্ছে আস্তে আস্তে, তখন পায়ের কাছটা না একটু ভারী লাগতে শুরু করলো, আর পাটা না যেন ঝিনঝিন ধরলে যেরকম হয় মনে হচ্ছে পুরো ওরকম হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, আর পায়ের মধ্যে যেন কেউ একটা বিশাল ভারী বস্তা চাপিয়ে দিয়েছে, এরকম লাগছিল। তো ওইটা করানোর মানে অ্যানাস্থেশিয়াটা ওইভাবে দেওয়ার পরই আমাকে শুইয়ে দেওয়া হয়, আর মুখের সামনে একটা সবুজ রঙের চাদর ফেলে দেওয়া হয়। তো তারপর আমি আমার ডাক্তারবাবুর গলার আওয়াজ পাই, আমি তখন উনি ঢুকে গেছেন। উনি ঢুকে গিয়ে আমার সাথে একটু পর্দাটা সরিয়ে কথা বললেন, মনের মধ্যে আরও একটু সাহস এলো যে এবার আমার ওটি শুরু হবে। আর তার আগে আরেকজন ডক্টরও ছিলেন, লেডি ডক্টর, ওনার মানে সাথে। উনি না আমাকে শুইয়ে পেটের মধ্যে এরকম ডট 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 এরকম কিছু করছিলেন। আমি হয়তো ভেবেছি তখন এর মধ্যে ওটি শুরু হয়ে গেছে, কারণ আমি ভেবেছি যে ওই রকম ডট ডট মানে উনি কাটতে আরম্ভ করে দিয়েছেন, কিন্তু তখনও যে ওটি শুরু হয়নি আমি সেটা বুঝিনি। তখন জাস্ট অ্যানাস্থেশিয়াটা হয়েছে, তখন জাস্ট 2 থেকে 3 মিনিট হয়েছে। আর এই যে ডক্টর ছিলেন অ্যানাস্থেশিয়া, তিনি আমার মাথার এই কানটায় বসেছিলেন, বসে বসে আমাকে কনস্ট্যান্ট বলে যাচ্ছিলেন তুই কি কাজ করিস বল। আর তোমরা সকলেই দেখেছিলেন আমি একটু রেডি হয়ে গিয়েছি, উনি আমাকে বলছিলেন তোর বাড়ি কোথায়, তুই কীভাবে রেডি হলি, কখন রেডি হলি বল। এইভাবে উনি খুব মানে একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ওখানে তৈরি হয়ে গিয়েছিল, আর ডাক্তারবাবুও সব হাসি মজা করে গল্প করছিলেন। আমি ভাবছিলাম যে কখন আমার ওটিটা শুরু হবে, এখনো অবধি গল্প হচ্ছে, ওটি কি এখনো শুরু হয়নি। আর ওপরে যে সার্জিক্যাল লাইটগুলো থাকে না, আমি ওইখানের দিকেও তাকিয়ে দেখার চেষ্টা করছিলাম যে ওখান থেকে কিছু দেখা যাচ্ছে কি, কিছু কি দেখে আমি বুঝতে পারবো ওখান থেকে যে আমার পেটটা কাটা হচ্ছে নাকি। আমি কিছুই বুঝিনি। তো উনি আমাকে বললেন দেখবি এবার একটু বুকে প্রেশার লাগবে। মানে যখন আমি শুয়ে আছি ওনাদের সাথে গল্প করছি এরকম মজার গল্পগুলো, তখন উনি বললেন হালকা প্রেশার লাগবে, ওই 3 থেকে 4 মিনিট হয়েছে। আর প্রেশারটা সেভাবে লাগেও নি আমার, জাস্ট এটা হালকা পুশ, বুকের কাছটা হালকা পুশ হলো। তো ডাক্তারবাবু মানে আমার যে ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি, উনি বললেন সকাল থেকেই আমার হাতে প্রথম ছেলে হলো। আমাকে আগে উনি কিন্তু দেখাননি আমার ছেলেকে, উনি প্রথম এভাবে তুলে বললো যে আমার প্রথম ছেলে হলো। তারপর আমি দেখলাম যে ছেলে হয়েছে। তো হয়ে তারপর ওকে ওয়েট মাপাতে নিয়ে আমার ঠিক এই মাথার পাশে একটা, তারপর নার্স নিয়ে গিয়ে ওকে একটা ওয়েট মেশিন ছিল, ওখানে ওয়েট মাপানো হলো। আর সে তো বিশাল চেঁচাচ্ছে কাঁদে, যে আমি তো তাকেই দেখছিলাম। ততক্ষণে যে আমার সেলাই চলছে আমি সেটাও বুঝতে পারিনি। মানে কিছুই বোঝা যায় না। যারা যারা ভয় পাচ্ছ, যারা যারা নিউ মম হতে চলেছো, তারা হয়তো ভয় পাচ্ছ যে কি বুঝতে পারবে বা কিছু, সত্যি বলছি কিচ্ছু বুঝতে পারবে না। ওই সিচুয়েশনে কিছুই বোঝা যায় না, আর আমি সম্পূর্ণ সজ্ঞানে ছিলাম। তো তারপর যখন ওকে নিয়ে গেল, ওকে নিয়ে গিয়ে তারপর ভালো করে র্যাপ করে ওর বাবাকে দেখিয়েছিল, আর ওর ঠাম্মি ওপরে ছিল, ঠাম্মিকে দেখিয়েছে, যে বললো যে কি হয়েছে, যেটা আমি ওদের থেকে শুনেছি। ওদের জিজ্ঞাসা করেছিল কি হয়েছে, তো ওদের দেখিয়ে টেকিয়ে নিয়ে আবার চলে এসেছিল। আর তার ঠিক 15 থেকে 20 মিনিট পরে আমাকে ওখান থেকে বের করে নিয়ে এসছে।
ওটি থেকে। তো আর আমি রীতিমতো চারিদিক তাকাতে তাকাতেই বেরিয়েছি। আমি ভাবছিলাম যে কখন আমার অ্যানাস্থেশিয়ার ঘোর কাটবে, কখন আমি পেনটা ফিল করব। এই করতে করতে আমাকে যখন নিয়ে যায়, তার আগে আমার হাজব্যান্ড বলে যে বেবিকে, তখন ওই সময় ওই ওটিতে 3টে বেবি ডেলিভারি হয়েছিল। তো 3টে বেবিকেই আলাদা আলাদা কটে করে একদম নিয়ে গিয়ে নার্সারিতে রাখা হয়। আর আমাকেও তখন ওখান থেকে নিয়ে গিয়ে, ওটি থেকে নিয়ে গিয়ে ওই জেনারেল যে গাইনি ওয়ার্ড ছিল সেখানেই রাখা হয়। তো ওই জেনারেল গাইনি ওয়ার্ডে নিয়ে গিয়ে উইদিন 1 আওয়ার ওকে, বেবিকে আমার কাছে নিয়ে আসা হয়। স্কিন টু স্কিন করা হয়, মানে আমার এখানের যে গাউনটা আমি পরেছিলাম, এখানটা গাউনটা খুলে বেবিকে আমার বুকের কাছে দেওয়া হয়। আর ফার্স্ট কোলেস্ট্রামটা ওকে খাওয়াতে বলা হয়। ওইটা একটা ম্যাজিক্যাল মুমেন্ট ছিল আমাদের কাছে। তো ওইটা হয়ে যাওয়ার পর আমি ওই জেনারেল গাইনি ওয়ার্ডে প্রায় রাত্রি 8টা অবধি ছিলাম। আর আমার ওটি তো হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি। আর ওটির দেখবে একটা মানে অপারেশনের পর একটা ঘোর থাকে, ওই ঘোরটা কেটে যাওয়ার পর আমি একজনের ভিডিও দেখেছিলাম, আর এই রিলেটেড অনেকের ভিডিও আমি দেখেছি যে ওটির পর একটা নাকি ব্যথা যখন শুরু হয়, রীতিমতো যথেষ্ট ব্যথা শুরু হয়, সেই রাতটা নাকি খুবই কষ্টকর থাকে। তো আমি একজনের ভিডিওতে দেখেছিলাম যে উনি বলেছিলেন যে পাটা নাড়াতে, মানে যত নাড়ানো মানে বিশাল জোরে মুভমেন্ট নয়, যতটা ঘোরটা কাটার পর পাটা স্লাইট মুভমেন্ট, মানে তুমি যদি আঙুলগুলো 5টা আঙুল তো এরকম হালকা যদি মুভ করতে পারো সেটুকুও করবে। সেটুকু করলে নাকি পায়ের মধ্যে রক্ত সঞ্চালনটা ভালো হয়, আর তোমার যে পরের দিন যে নেক্সট যে ওয়াকিংটা থাকে সেটাতে অনেক হেল্প হয়। এবারে আসি সেদিনকে চারনকে এমনি সকালবেলা ভিজিটিং টাইম 11টা থেকে 10:30 থেকে 11টা, না 10:30 থেকে 11টা, সন্ধেবেলা হলো 5টা থেকে 6টার সময়। এবার সেদিনকে হয়তো আমি যেহেতু কেবিন পাইনি, তো হাজব্যান্ডের থাকা তো হয়নি, তো আবার ওরা সন্ধেবেলা আমাকে দেখতে, মানে সেদিনকে ওরা ছিলেই, তো সেদিনকে ছিল। তারপর আমাকে 5টা থেকে 6টা নাগাদ আমাকে দেখতে আসে ওরা। তারপর ওরা চলে যাওয়ার পর 8টা নাগাদ আমাকে কিন্তু ম্যাটারনিটি যে ওয়ার্ড, সেটা 2nd না 3rd ফ্লোরে ওদের ম্যাটারনিটি ওয়ার্ডে শিফট করা হয়। তখন অবধি মনের মধ্যে আমার একটা আশা ছিল, কালকে হয়তো আমি কেবিন পাবো, হয়তো আমার হাজব্যান্ড আমার সাথে থাকতে পারবে, আমার সাথে, আমার বেবির সাথে। তো এই একটা আশা নিয়ে আমি ওই রাতটা ওখানে ছিলাম। তো সেই রাতটা কিন্তু একটুখানি, তারপর যখন অ্যানাস্থেশিয়ার ঘোর কাটতে আরম্ভ করলো, একটু চিনচিনে ব্যথা হচ্ছিল, কিন্তু সেটা টলারেবল। আর ওরা কিন্তু যে পেনকিলারগুলো দেয়, একটা তো পেটের মধ্যে একদম যেখানে ওটি হয়, মানে যেখানে অপারেশন হয়েছে তার ঠিক কাছাকাছি পেটের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়ে যায়। আর বাদ বাকি তো স্যালাইনের থেকে প্রচুর ইঞ্জেকশন যায়, সেখানে অনেকটাই কম হয়, মানে যতটা না ব্যথা হওয়ার দরকার তার থেকে অনেকটাই কম হবে, আর সেটা টলারেবল। তো সেই দিনকে তোমাদের বলা হয়নি যে ওটিতে কিন্তু আমার যখন অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছিল, তারপরে ক্যাথিটারও পরিয়ে দেওয়া হয়। ক্যাথিটারটা ঠিক ওই দিনকে যখন থেকে পরানো হয় তার পরের দিন ঠিক সকালে অবধি থাকবে। তো তার পরের দিন সকালবেলা যেটা হয়, তার সকালবেলা সেই দিনকে বাচ্চা তো আমার কাছেই ছিল রাত্রেবেলা মোটমাট, আর 2 ঘন্টা। আর আমার এই যে বেডটা ছিল, বেডের পাশেই সুইচ থাকে, আমার যতবার বাচ্চা কাঁদছিল আমি সুইচটা টিপছিলাম। ওখানে নার্সরা এত ভালো যে সাথে সাথে আসছিল, এসে বেবিকে দেখে, বেবিকে ধরো ন্যাপি চেঞ্জ করার ওইগুলো চেঞ্জ করে দিয়ে যাচ্ছিল, বা বেবি যদি খাওয়ার প্রয়োজন হয় আমার কাছে দিয়ে যাচ্ছিল। ওরা ওই দিক দিয়ে ভীষণ হেল্পফুল। মানে জেনারেল ওয়ার্ড বলে, আমি কেবিন হলে কি হতো আমি জানি না, বলতে পারবো না। কেবিনে হয়তো প্রত্যেকের জন্য একজনের নার্স ঠিক করাই থাকে, কিন্তু জেনারেল ওয়ার্ডে প্রত্যেকে, তুমি যতবার বেল টিপবে ততবার নার্স এসে তোমাদের সমস্ত চাহিদা পূরণ করে দিয়ে যাবে। আমার তো তাই হয়েছিল, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবারে সেই দিন রাত্রেবেলা একটু ব্যথা হলেও আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর সারা রাতে বেবিতে একটু কাঁদছিল, ওকে বারবার ফিট করাচ্ছিলাম। যাই হোক, ওই দিন একটা ওষুধের ঘোরে সবকিছু নিয়ে কেটে গেছিল ওই রাতটা। পরের দিন সকাল থেকে আমি তো চেয়েছিলাম যে কেবিনের জন্য আর সেদিন আমার কাছে কিন্তু কোনো ফোন ছিল না। মানে যেদিন কি নর্মাল ওয়ার্ডে তোমরা, মানে জেনারেল ওয়ার্ডে থাকবে, ওটির দিন কিন্তু তোমরা কোনো ফোন পাবে না। কেবিনে থাকলে হয়তো ফোনটা দেবে, ওই দিন ফোন দেবে না। তো পরের দিন যখন আমার ভিজিটিং টাইমস হয়, আর সেদিন মানে চানক হসপিটালে কিন্তু ভোরবেলা ঘুম থেকে তোলে, যেটা হলো আমাদের কাছে খুব কষ্টকর ছিল। 6টার সময় ঘুম থেকে তুলে দিয়ে বেবিকে স্পঞ্জ করিয়ে দিয়ে যাবে, তোমাকেও ভালো করে গাটা স্পঞ্জ করিয়ে দিয়ে যাবে, দিয়ে নতুন বিছানার চাদর পেতে দেবে, আর ব্রাশ টাশ করিয়ে দিয়ে যাবে, আর সব কিছুই করে দেবে। সেদিনকে তোমাদের সবটাই মানে বিছানার মধ্যে হবে। আর যেদিনকে ওটি হয়েছিল সেদিনকে কিচ্ছু খেতে দেয় না ওরা। সেদিনকে জল, তোমাদের সন্ধ্যে থেকে জল দেবে, জলটা একটা গ্লাসে করে একটা স্ট্র দিয়ে আমাকে দিয়েছিল, ব্যাস ওইটুকুই খাবার ছিল, সেদিনকে কিচ্ছু পাইনি। আর তো পরের দিন সকালবেলা চা ছিল, সবকিছু ওরা বিছানাতেই দিয়ে গিয়েছিল। আর যেহেতু আমার ওটি হয়েছিল দুপুর 12টা নাগাদ, তো 12টা নাগাদ পরের দিন সকালে আমি হেঁটেছিলাম।
তো যেহেতু আমি তোমাদের বলেছিলাম আমি পাটা নাড়িয়েছিলাম অল্প অল্প, যখন পারছিলাম যে একটু একটু নাড়াচ্ছিলাম, যখন পারছিলাম একটু এরকম এরকম মুভমেন্ট আমি করেছি। তো পরের দিন যখন 12টা নাগাদ আমি উঠলাম, আর বেডগুলো তো রিক্লাইনার ওরকম থাকে, তো যখন বেড থেকে আস্তে আস্তে উঠলাম আমি দেখলাম যে যে কষ্টটা হচ্ছে সেটাও সহ্য করার মতনই। আর উঠে আমি নিজে থেকেই তো একটু করে নার্সদের কাছে যাবো, মানে হাত ধরবো যেভাবে নার্সদের কাছে, তো আমি দেখলাম আমি পারছি। মানে নার্সও আমাকে দেখে বললেন যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যথেষ্ট শক্তপোক্ত, আর আমার লাইফে দেখা তুমি যথেষ্ট মানে এত ইজিলি কেউ হাঁটতে পারেনি। আমি আমি বলছি তো, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমি শেয়ার করছি, যে তো আশা করি তোমরাও সেটাই পারবে, কারণ আমাদের ডক্টরের হাত এতই ভালো ছিল, সেটা তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে, টেনশন করো না। যাই হোক, এবারে সেদিনকে হাঁটলাম, খুব বেশি না, বাথরুমে গিয়েছিলাম সেদিনকে নিজে নিজে হেঁটে, ওই 5 মিনিট মতন হেঁটেছিলাম, হেঁটে আবার বিছানায় এসে শুয়ে পড়েছিলাম। তারপর দুপুরে লাঞ্চ দিয়ে গেছিলো, কি লাঞ্চে দিয়েছিল সিদ্ধ ভাত, তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি। তো এই করে সেদিনটা কাটলো কোনো মতে, একটু একটু ব্যথা তো থাকবে, কিন্তু সেদিনকে কিন্তু আমি প্রচুর হেঁটেছি। সন্ধেবেলা মানে সকালে যে ভিজিটিং আওয়ার্সটা, সেটা থেকে সন্ধেবেলার ভিজিটিং আওয়ার্সের গ্যাপটা খুব কম, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেই না সন্ধেবেলা আমার ফ্যামিলি চলে আসে, কিন্তু তারপর যে রাতটা, ওই গ্যাপ থেকে পরের দিন সকালে ভিজিটিং আওয়ার্সের টাইমটা অনেকটা, তো ওই সময়টা কাটে না। তো ওই সময়টাতে বেবিকে নিয়ে, বেবিকে দেখে হেঁটে একটুখানি নিজেকে আরও একটু সাবলীল করে নিয়েছিলাম। তো এই করে আমার প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন আরও একটু বেশি করে সাবলীল, মানে হেঁটে হেঁটে সাবলীল হলাম। তো দ্বিতীয় দিন আমি নিজে উঠেই ব্রাশ করেছি, সেই ভিডিওটা কিছুদিন পর তোমাদের সাথে শেয়ার করব। তো এইরকমই ছিল আমার মোটমাট ওটি এক্সপিরিয়েন্স। আশা করছি যারা নতুন মা হতে চলেছো তাদের অনেকটাই সুবিধা হয়েছে। তো তোমাদের জন্য মানে আগাম কনগ্রাচুলেশন, সব কিছু খুব ভালো হবে, তোমরা চিন্তা করো না। আর এখন আমার বেবি ঘুম থেকে উঠে গেছে, আমার মায়ের কাছে আছে, অলরেডি কাঁদতে আরম্ভ করেছে, এবার যেতে হবে আমাকে। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হলো। তো টাটা।